দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে এটিএন নিউজের বিশেষ আয়োজন বক্স অফিসে। আমি আফতাব আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, একজন অভিনেত্রী, তমা মির্জা। তমা, কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বসেছি আপনার পুরো আমলনামা ঘাটার জন্য। একদম, প্লিজ শুরু করে কি দেন। অবস্থা বলেন তো, আমলনামার আপডেট কি? আমরা আপনার বলার আগে আমি বলিনি, যেটা হচ্ছে ট্রেলারটা যখন আমরা দেখলাম যে মানে প্রথমত আমরা জানতাম যে এটা সত্য ঘটনা অবলম্বনে ট্রেলারটা যখন আসলো, আসলেই সোশ্যাল মিডিয়াতে প্রতিটা মানুষের হ্যান্ডেলে ঝুলছে আমলনামা। একটু আপনার মুখ থেকে শুনবো। আমলনামা তো আমরা বলেই নিয়েছি যে সত্য ঘটনা অবলম্বনে বা ইন্সপায়ার্ড হওয়া। তো সে জায়গা থেকে আমার মনে হয় যে আর আর আমরা তো বেশি খুব দেখাতে পারছি না, কারণ গল্পটা তো আর রিভিল করা যাবে না। অনেকে আবার গল্পটা জানেও। আমি জানি না, আমি এই বিষয়ে কথা বলবো না। যখন দর্শক এটা রিলিজের পরে দেখবে, আমার মনে হয় তখন আরো বেশি রিলেট করতে পারবে যে এই গল্পটা নিয়েই কথা হচ্ছে বা এই ধরনের গল্পটা নিয়ে কথা হচ্ছে। এবং তখন মনে হয় যে এখন যতটা না ভালো লাগা কাজ করছে, আমার মনে হয় সেই ভালো লাগা কয়েক গুণ বেশি বেড়ে যাবে যখন পুরো আমলনামাটা দেখতে পারবে। আরেকটা নতুন এক্সপেরিয়েন্স মনে হয় যে জাহিদ ভাইয়ের সাথে কাজ করা ওটিটি। হ্যাঁ। একটু যদি বলতে যে আসলে কি জাহিদ ভাইয়ের সাথে আসলে আমি আমার ওইভাবে স্ক্রিন শেয়ার করা হয়নি গল্পে, কিন্তু শুটিং এর সময়টা তো আমরা একসাথেই পুরো টিম যখন ছিলাম, তখন জাহিদ ভাইয়ের সাথে তো আমার আড্ডাবাজি গল্প। জাহিদ ভাইয়ের বেস্ট পার্ট হলো জুনিয়র হোক, সিনিয়র হোক, নতুন হোক, পুরাতন হোক, জাহিদ ভাই সবার সাথে খুব উইলিংলি এসে খুব আদর নিয়ে খুব মানে মনে হয় যে অনেক আগের পরিচিত, হ্যাঁ অনেক আগের পরিচিত এই। এবং সব থেকে ভালো লাগে যে উনি হয়তো কাজ অনেক বেছে করেন বা কম করেন, কিন্তু সব কাজের আপডেটই উনি জানেন। যখন দেখা হয়, কথা হয়, হ্যাঁ ওই কাজটা দেখেছি, ওইটা ভালো লেগেছে, এটাই আমার খুব ভালো লেগেছে, অসাধারণ। মানে বেসিক্যালি আপনার কাছে হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট, মানে এই ওয়েব ফিল্মটার বেস্ট পার্ট কোনটা মনে হয়েছে? আমার মনে হয় সবার অভিনয়, ক্যামেরা ওয়ার্ক, ডিরেকশন, আমি আলাদা করে বলতে পারবো না। পুরো টিম ওয়ার্ক, মানে এত সুন্দর একটা গল্প, এত সুন্দর এক্সিকিউশন, পুরো টিম। দুর্দান্ত একটা গান আমরা দেখলাম। হ্যাঁ, গানটা স্যাড সংটা আমার সব থেকে পছন্দের এই এটার কন্টেন্টের। যেমন আমি গানটা যখন প্রথম শুনছি, আমি টানা 2 দিন শুধু এই ঘোরের মধ্যে ছিল। হ্যাঁ, মানে হয় কি স্যাড সং কিন্তু খুব কম আছে যেটা একদম গিয়ে লাগে কলিজার মধ্যে। তো আমার মনে হয় এটা, এবং আরো আমি যেটা বারবার বলছি যে যেহেতু গল্প আমরা রিভিল করতে চাই না, এই জন্য অনেক কিছু আমরা দেখাতে পারছি না। আমার মনে হয় যে ছবিটা রিলিজের পরে মানুষ এই গানটার সাথে আরো রিলেট করতে পারবে, যে এই গানটা আরো অর্থবহ হবে যখন ছবিটা দেখবে। সম্ভাব্য কবে নাগাদ আসতে পারে এরকম কি? বলবো না, এটা চরকি ওকে, আমরা জানাবে অফিশিয়ালি যে কবে আসতে যাচ্ছে, বাট ভেরি সুন, অফ কোর্স ঈদের আগে। ঈদের আগে। তো আরেকটা সিনেমাও জানি আমরা অলরেডি, সিনেমা ডান, দাগি। এটার আপডেটটা একটু জানতে চাচ্ছি, কি অবস্থা দাগি নিয়ে? তো আমি প্রচুর, আমার ফেসবুক খুললে বা আমার ইনস্টাগ্রামে বা আমার সাথে কারো দেখা হলে, যে কোনো জায়গায় গেলে সবারই একটাই প্রশ্ন যে দাগির আপডেট কি, দাগির ফার্স্ট লুক, টিজার, ট্রেলার কবে দেখতে পারবো? তো আমার মনে হয় ওই যে বলে না যে অপেক্ষায় মিলায় বস্তু, তো হ্যাঁ, তো অপেক্ষা করতেছে সবাই, অপেক্ষার ফল মধুর হয়। আমার আই থিঙ্ক ভালো কিছুই দর্শক পাবে। এই জিনিসটা কিন্তু আমরা খুব আশা করেছিলাম, কারণ হচ্ছে আমরা যখন সুড়ঙ্গ দেখেছি, সুড়ঙ্গের পর কিন্তু আমরা এক্সপেক্ট করেছি যে কখন আবার আরফান নিশুর সাথে আমরা তোমাকে দেখবো। আলফায়ের সাথে, আলফা এর মধ্যে একটা কাজ করলো, তুফানে কাজ করলো, কিন্তু তুফানও কি একটা গানে তোমার কাজ করার কথা ছিল? না, কথা ছিল না। আলফা ইজ লাইক মাই ফ্যামিলি। হ্যাঁ, তো যেটা হয় যে যখন এটা নিয়ে কথা হচ্ছে যে আচ্ছা এরকম একটা গান আছে, হ্যাঁ করবি নাকি, বিষয়টা এরকম, না 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 ঠিক আছে তোমরা করো, মানে এইরকম আলোচনা। বাট আমাকে অফিশিয়ালি যে অফার করা, এটা হয় না। আচ্ছা, তো হোক, তারপরও তো আমরা দাগি পাচ্ছি তো অনেকদিন পর। হ্যাঁ, দাগি আসবে, আরো অনেক ভালো ভালো সিনেমার তো সামনে আসবে ইনশাআল্লাহ। তো আমি একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রশ্ন নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে ধরো অনেকেই বলছেন যে এখন ওটিটি প্ল্যাটফর্মে যে গল্পগুলো উঠে আসছে, হ্যাঁ আমরা বলতেছি যে ঠিক আছে এই গল্পগুলো ঘটে গিয়েছে, সেই জন্য পোর্ট্রেট করছে বিভিন্ন ওটিটি মুভির মাধ্যমে। অনেকে আবার বলছে যে আসলে এই ঘটনাগুলো আসলে পোর্ট্রেট করা উচিত না। তোমার কাছে আসলে কি মনে হয়, আসলে কি পোর্ট্রেট করা উচিত? না, অবশ্যই উচিত। যেমন আমি আমলনামা নিয়ে বলতে পারবো, ফ্রাইডে যেমন, আমার ফ্রাইডে যেটা ছিল, ফ্রাইডের গল্পটা কিন্তু একটা ফ্যামিলির, একটা মেয়ে তার মানসিক অবস্থা কোন ধরনের বিধ্বস্ত হলে বা কোন ধরনের সিচুয়েশনে গিয়ে এই ধরনের এত বড় ক্রাইম,
খুন তো অবশ্যই একটা ক্রাইম, এত বড় একটা ফ্যামিলি মেম্বার সবাইকেও মেরে ফেলতেছে, তো ওই স্টেজটাতে আমরা নিব কেন একটা মেয়েকে বা যে কোনো মানুষকে? তো এটাও কিন্তু আমাদের একটা মূল, এই কন্টেন্টের মূল ছিল যে এই যে আশেপাশে যে একটা মেয়ের ছোটবেলা থেকে যে ট্রমাটাইজেশনের মধ্যে থেকে যে ট্রমাটাইজড সে হচ্ছে ছোটবেলা থেকে, এই জিনিসগুলোকে যেন আমরা বন্ধ করি। তো প্রত্যেকটা গল্পের যদি একটা ছবি আমরা দেখানোর পরে ওই ছবিটা থেকে আসলে শিক্ষণীয় কি, ভালো দিকটা কি দেখাচ্ছি, আমরা কি বলতে চাচ্ছি, ওই জায়গাটা যদি ক্লিয়ার হয়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় ইটস ফাইন। মানে আমার জায়গাটা ক্লিয়ার থাকতে হবে, একটা ক্লিয়ার মেসেজ দাও দরকার, ক্লিয়ার, একদম মেসেজটা ক্লিয়ার হইতে হবে। এবং অবশ্যই সেই মেসেজটার আমরা পজিটিভ দিকও দেখাবো, এবং ওইটার যদি কোনো ওই ঘটনার সাথে যদি নেগেটিভ কোনো দিক থাকে সেটাও আমরা দেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমলনামাতে একদম স্পষ্টভাবে আছে। ওকে ফাইন। আমরা দাগি নিয়ে কথা বলবো, সিনেমা নিয়ে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। আচ্ছা দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম ছোট্ট আরেকটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন তমা মির্জা। তমা, আমরা কাজের আপডেটগুলো শুনছিলাম যে এই সময় তমাময় আমাদের সোশ্যাল মিডিয়া। তো আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলছে যে আসলে কি তমা রাফির সেই সম্পর্কটাকে আবার পুরোনায় কি জোড়া লেগেছে, তোমাকে আসলে ফিরে গেছে রাফির কাছে, আসলে কোন কি সম্পর্ক নিয়ে কথা হচ্ছে? যে সম্পর্ক কখনো আমরা কেউ এই সম্পর্ক নিয়ে কোনো কথাই বলিনি, সেই সম্পর্ক নিয়ে কেন আজকে কথা হবে, বা সেই সম্পর্ক নিয়ে কেন আমি কথা বলবো? আমার কোনো আগ্রহই নেই এই সব মানে মিথ্যা বা ভিত্তিহীন কোনো বিষয় নিয়ে কথা বলার। তাহলে ওই ছবিগুলো নিয়ে কি করবো, মানে যেদিন কেক কাটা হয়েছে, মানে রাফির বাসায় গিয়েছিলে, ওই ছবিগুলো নিয়ে কি বলবো? এটার আসলে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা একান্তই আমার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবনে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি প্রচুর স্টোরি দিই, হ্যাঁ, সেখানে মেয়েদের সংখ্যা অনেক বেশি থাকে, সেটা নিয়ে কখনো নিউজ হয় না, বিকজ অফ সেটা নারী। হ্যাঁ, একটা পুরুষের সাথে আমার কোনো স্টোরি দেখলেই সেটা তখন হয়ে যায় সংসার। এগুলো খুবই বুলশিট, এগুলো খুবই স্টুপিড মার্কা আসলে চিন্তা ভাবনা। কারণ হলো দেখেন, অনেক ধরনের গুঞ্জন নিয়ে যখন নিউজ হয় না, সেটা না সহ্য করা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে ওর গুঞ্জন একটা নিউজ হয়ে গেছে, একটা কথা বলতেছে, কিন্তু যখন এইটা একদম জীবনের একটা সব থেকে বড় ডিসিশন, বিয়ে আমি মনে করি সব থেকে লাইফের বড় ডিসিশন, এবং সেটা একজন নেওয়া যায় না। সেখানে পরিবার থাকে, সেখানে বন্ধু বান্ধব থাকে, সেখানে ওয়েল উইশার থাকে, আর আমি তো পাবলিকলি কাজ করি। আমার জীবন কখনো চাইলেই আমি চার দেয়ালের মধ্যে আটকে রাখতে পারবো না। তো যতই বলি আমি পার্সোনাল লাইফ, তারপরেও এই জিনিসগুলো পাবলিকলি আসবে। তো এত বড় একটা বিষয়, সেটাকে এইভাবে একটা হেডলাইন দিয়ে দিল যে গোপনে এটা করছে, গোপনে ওইটা করছে, এটা তো আসলে সম্ভব না। এবং গুঞ্জনটা আসলো কোত্থেকে? সোশ্যাল মিডিয়াতে তোমরা দেওয়ার পরে না মানুষ এসে কথা বলতেছে। সো আমার কথা হলো, একটা জিনিস আমাদেরই ইন্ডাস্ট্রির একটা মানুষকে নিয়ে এইরকম, যেটার আমি কোনো গুঞ্জন কেন বলতেছো? তুমি শিওর হয়ে তারপরে বলো। যেহেতু তুমি শিওর না, তুমি গুঞ্জন বলে এত বড় একটা টপিক তুমি এটাকে মানুষের কাছে পৌঁছাই দিচ্ছ, সেইখানে মানুষ এটা নিয়ে তখন গিয়ে আলোচনা করতেছে। তোমার পরিবারের মানে আমরা তো উই আর লাইক ফ্যামিলির মানুষ নিয়ে তুমি একটা চিন্তাই করতেছো না যে আমার মন চাইলো আমি এখন দিব যে ওর আসলে বিয়ে হয়ে গেছে, ওর আসলে ডিভোর্স হয়ে গেছে, ওর এই জন্যই তো কমেন্টগুলো এরকম আসে। কারোর আমাদের ইন্ডাস্ট্রির কেউ বিয়ে করার পরে কাপল ছবি দিলেই নিচে কমেন্ট আসে কবে ডিভোর্সের নিউজ পাবো, এই সংসার টিকবে না, এটা ওটা, বিকজ অফ আমরা মানুষের, আমাদের দর্শকদের মাথার মধ্যে এই জিনিসগুলো নেগেটিভলি ঢুকাই দিচ্ছি। এটা আমাদের দোষ, আমি আমার অডিয়েন্সের দোষ দিই না। এই নিউজটাই পজিটিভলি হতে পারো, একদম। এই নিউজটা কেন এত নেগেটিভলি হচ্ছে? অনলি বিকজ অফ জাস্ট ভিউর জন্য। আর কোনো কিছু দেখি না তো আমি। নিউজ নাই, কত নিউজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, নিউজ মনে খুঁজে পাচ্ছে না, আমারটা দিয়েই করতেছে, করুক, অসুবিধা নেই। তুমি কি কমেন্টস পড়ো? আমি এত বেশি এই বিষয়টা নিয়ে মানে রাগান্বিত, ডিস্টার্ব, যে আমি একদমই কথা বলে যাচ্ছি। তো এইটা নিয়ে আর কথা না বলি। ওকে, চলো আমরা একটু কাজের প্রসঙ্গে আসি। তোমা সাকিবের সাথে কাজ করেছো, আবার হচ্ছে নিশুর সাথে কাজ করেছো। আমি যদি একটু স্ট্রেটলি একটা প্রশ্ন করতে চাই, আসলে দুইটা তো দুই ঘরানার জিনিস, মানে তোমার কাছে আসলে কি মনে হয় যে আসলে কোন প্ল্যাটফর্মে আসলে নিজেকে খুব স্বাচ্ছন্দ্য ফিল করছো, যে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে না মেইন স্ট্রিম ফিল্মগুলোতে?
বড় পর্দা বড় পর্দাই, বড় পর্দার পরিসর, বড় পর্দাটাও যেমন বড় পরিসরের। এইখানে মানে দেখা যায় কি ওটিটিতে কাজ করলেও দর্শক দেখে, অবশ্যই। সেখানের কাজের মধ্যে আমরা অনেক ধরনের গল্প খুব ইজিলি দেখাই দিতে পারি, ক্যারেক্টারের ভেরিয়েশন থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করার ওই স্কোপ থাকে, মানে এই জায়গাটাতে আমাদের কাজ করতে আমরা আরো আরো স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু বড় পর্দার বিষয়টাই না অন্যরকম। ধরো ওটিটিতে আমি 10টা কাজ করলাম আর বড় পর্দায় আমি একটা কাজ করলাম, এটা অনেক ম্যাটার করে, কিন্তু ওই একটা কাজ ভালো কাজ হইতে হবে। এক্স্যাক্টলি, মানে এই জিনিসটা কিন্তু ধরো আমরাও কিন্তু ধরো এবারের একটা পথ পরিক্রমার মাধ্যমে নতুন একটা বলবো একটা সময় আমরা পার করছি। এই সময়টাতে কিন্তু আসলে মূলধারা সিনেমা কিন্তু একদমই শুটিং হচ্ছে না বললেই চলে। মানে দেখো, তুমি ওটিটিতে 2টা কন্টেন্ট তোমার চললো না, 2টা কন্টেন্ট খারাপ হলো, ঠিক আছে, তুমি আবার আরেকটা কন্টেন্ট ভালো করলা বা করলা, কিন্তু ফিল্মে তোমার 2টা ফিল্ম চলে নাই বা 3টা ফিল্ম চলে নাই, তাহলে তুমি আসলে পুরো ইন্ডাস্ট্রিটা থেকে বের হয়ে যাবে, তো ক্যারিয়ারটা থেকে বের হয়ে যাবে। তো এইটা খুব মানে এই জায়গাটার পথ চলাটা খুব টাফ এবং খুব বুঝে শুনে এটা করা উচিত। ওকে, আমি মনে করলাম যে তমা মির্জা দুই মাধ্যমেই কাজ করতে চাই, কিন্তু তমা আমাদের এখানে অনেকেরই প্রশ্ন যে এই সময় এসে সাকিব ভাই হচ্ছে আনপ্যারালাল, এটা আমরা সবসময় বলি যে তাহলে হোয়াট ইজ নেক্সট, আসলে সাকিব ভাইয়ের পর আসলে ওই জায়গাটা কারা ধরতে পারে? হয় না যে তোমার পছন্দের কিছু জায়গা আছে যে আমার মনে হয় যে এই মানুষগুলো আসলে সাকিব ভাইয়া মনে হয় না আগামী 10-15 বছরে আর জায়গা ছাড়তেছে, তো ওই চিন্তা 10-15 বছর পরে করা যাবে, এখন আসলে করে খামাখা এই যে আনন্দটা, একটা একটা ঈদের যে একটা রমরমা একটা পরিবেশ তৈরি হয়েছে, যে দাগি আসতেছে আফরান নিশোর, ওইদিকে সাকিব খানের বরবাদ আসতেছে, ওইদিকে জঙ্গলি আসতেছে সিয়ামের, এই যে একটা আনন্দ ঈদ আমেজ, এই জিনিসটা নষ্ট করার কোনো দরকারই নাই। আমার কথা হলো যারাই এখন কাজ করছে, সাকিব ভাই তো ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে আসছে একদম, এবং এখনো টেনে নিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রির যে অবস্থা, আমার মনে হয় যে ওই যেটা বললাম, আরো 10-15 বছর ওনার এই পরিশ্রম করে যেতে হবে, ওনাকে এই কাজ করে যেতে হবে ইন্ডাস্ট্রির স্বার্থে আমাদের জন্য। তো এর বাইরে যারা, যেমন নিশো ভাই এখন ফিল্মে এসছেন, উনি একটা অলরেডি হিট মুভি দিয়েছেন, আমি আশাবাদী দাগিও আমাদের হিট যাবে, উচিত যাওয়া, এবং এরপরে উনি আরো ফিল্ম করবে। তো এরকম করতে করতে ওনার জায়গাটাও ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রং হয়ে যাবে। এখন আমরা যেমন ওটিটি নাটক বলতে আমরা নিশো ভাইকে মানে চোখ বন্ধ করে আমরা নিশো ভাইয়ের কম্পিটিটর দেখি না, বা ওনার বাইরে মানে আর কাউকে চিন্তা করতে পারি না, উনি ফার্স্ট প্রায়োরিটি। তো উনি যখন আরো অনেকগুলো সিনেমা করবে তখন ওনার একটা স্ট্রং জায়গা হয়ে যাবে। অনেকদিন পরে আমার মনে হলো যে সিয়ামের একটা খুব ভালো সিনেমা আসতেছে, মাঝখানে অনেকদিন সিয়ামেরও গ্যাপ ছিল, একদম আমার এখন জঙ্গলিটা দিয়ে মনে হয় সিয়ামের ওই ব্যাকটা হবে, কামব্যাক হবে, অনেকদিন গ্যাপ ছিল। তো আমার মনে হয় জঙ্গলির যতটুকু আমি দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে, আমি ডিফারেন্ট একটা সিয়ামকে দেখছি। তো এই যে থাকে না যে কম্পিটিশন না, এটা একটা পরিবারের সবাই একটা যখন কি হয় ঈদের সময় যখন আমাদের কোরবানি ঈদে কি হয় যে আচ্ছা গরু জবাই হচ্ছে, কেউ কি এই কম্পিটিশন করে তোরটার দাম বেশি না আমারটার দাম বেশি, তোরটা দেখতে সুন্দর না আমারটা, এটা তো হয় না। পরিবারে যখন একসাথে অনেকে কুরবানি দেয় তখন সবাই একসাথে মিলে ওই আনন্দটা উপভোগ করে। তো আই থিঙ্ক আমি ওইভাবে কম্পেয়ার করছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে ঈদের ছবি আসে মানে সবাই মিলে এটা এই আমেজটা, এই ঈদের এই আনন্দটা উপভোগ করি না। আমরা সাকিব ভাইয়ের ছবি দেখি, আমরা শীষ বাজাই, আমরা গানে নাচি, আমরা ভাইরাল করে দিই, আমরা গুড রিভিউ দিই, ছবি দেখে আমরা আনন্দে একটা তৃপ্তি নিয়ে বের হই। আমরা দাগি দেখে সেম, আমরা নিশোকে এতদিন পরে আবার বড় পর্দায় দেখতেছি, আমরা এটাকে সেলিব্রেট করি, আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। জঙ্গলি দেখি, মানে এরকম সব সিনেমাগুলো আমরা মনে করি যে সিনেমা হলে গিয়ে আসলে দেখা উচিত। আমরা কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম ছোট্ট আরেকটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন তমা মির্জা। তবে আমরা এতক্ষণ হচ্ছে খুব গম্ভীর আলোচনা করেছি, একটা রেপিড ফায়ার সেশন খেলবো। হ্যাঁ, আমি এই রেপিড ফায়ারে খুব খারাপ। ওকে, আর আমি মনে হয় তোমা ভালো করবে, কারণ হচ্ছে না ভালো করবে না, তোমা সবসময় ভালো করে। তোমার আমার মিথ্যার খেলা। আমি যে প্রশ্নগুলো করবো কোনো সত্য অ্যান্সার দেওয়া যাবে না, মিথ্যা অ্যান্সার দিতে হবে। এ বাবা। ওকে, আমাদের জাতীয় মাছের নাম কি? কাতলা। জাতীয় ফুলের নাম কি? গোলাপ। তুমি নাকি শাহরুখ খানের সাথে অভিনয় করছো? হ্যাঁ। তোমার নাকি মাসিক আয় 1 কোটি টাকা? হ্যাঁ। ওকে, তুমি নাকি রায়হান রাফিকে বিয়ে করছো? হ্যাঁ। ওকে, তোমার বয়ফ্রেন্ডের সংখ্যা নাকি অনেক? হ্যাঁ।
দুর্দান্ত মিথ্যা কথা বলেছেন আমাদের তোমা, এই জন্য কিন্তু এটাকে যদি মিথ্যা না বলে ছাড়া হয় তাহলে তো শেষ, আমি ধ্বংস। ছি ছি ওকে ছি, আল্লাহ। ওকে, আমাদের র্যাপিড ফায়ার সেশনটা এখন শুরু হবে। এটা কি ছিল? হ্যাঁ, এটা ছিল একটা ছোট্ট একটা সেগমেন্ট, তোমার আমার মিথ্যার খেলা। এখন একটা সত্যর খেলা হবে। ও, সত্যর খেলা। একটা সত্যর আচ্ছা, খেলা। ওকে। তোমার জীবনের প্রথম প্রেম? ভুলে গেছি। ওকে। প্রথম ফুল দেয়া? ফুল যখন দেয় ওইটাই প্রথম। ওকে। প্রেমের প্রস্তাব দেওয়া বা পাওয়া? দেওয়া হয় না, পাওয়া হয় অনেক। ওকে। ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে লিপস্টিক বা পারফিউম ছাড়া আর কি কি থাকে তোমার হ্যান্ডব্যাগে? বাসার চাবি। ছুরি চাকু? না না, এগুলো থাকে না। তোমাকে এখন একটা কঠিন পরীক্ষা দিতে হবে। তোমার, তুমি 20 সেকেন্ডে 20টা ছেলের নাম বলবা। লেটস স্টার্ট। আমি এটা আমার এত ছেলের নাম মনে নাই, আমি এগুলো 5টা বলতে ছেলের পারবো নাম না। বলো। আচ্ছা, সাকিব খান, আফরান নিশো, সিয়াম, তোমাকে নায়কের নাম সাইমন, বলতে করবো। নীরব, ইমন, কি শুভ, তারপরে আর কেউ বাদ গেল? জাহিদ ভাই। জাহিদ ভাই। হ্যাঁ, মনোয়ার ভাই। আচ্ছা, এই তো অনেকগুলো বলছি। অনেক 9টা বলে ফেলেছে। হ্যাঁ। ওকে। তুমি ম্যাথে কেমন? জানি না। আচ্ছা, ওকে, তোমাকে একটা ম্যাথ দেই। তুমি 10টা কমলা 6 জনের মধ্যে ভাগ করে দিবা। কিভাবে? 10টা কম্বল? কমলা কমলা? কমলা 6 জনের মধ্যে ভাগ করে দিবা। হ্যাঁ, আমি হাফ হাফ করে দিতে পারবো তো। হাফ হাফ করলে তুমি 10টা, মানে 10টা কমলা 6 জনের মধ্যে কিভাবে ভাগ করবা? ও, 10টা কমলা 6 জনের মধ্যে, হ্যাঁ। তাহলে বেশি করে দিতে হবে। কিভাবে দিতে হবে? ওকে ফাইন, এটা আমরা আর করছেন 10টা কমলাকে 30টা ভাগ করে 5টা 5 ভাগ করে দিবে, 5 6 30। ওকে ফাইন। লাইফে নেওয়া সবচেয়ে ভুল সিদ্ধান্ত কোনটা ছিল? এটা না বলি। ওকে ভুল তো ভুলি। ওকে। রাগ ভুলে হলে গেছি। রাগ হলে তোমা কি করে? আমি রাগ হলে, এটা খুব ভয়ঙ্কর, আমি রাগ হলে চুপ হয়ে যাই। মানে প্রথমে হয়তো কিছু সময়ের জন্য আমি আউটবাস্ট করি, কিন্তু তারপর আমি যে চুপ হয়ে যাই, ওইটা খুব খারাপ। নতুনদের মধ্যে কার অভিনয় সবচেয়ে ভালো লাগছে? নতুনদের মধ্যে নাম বলতে হবে, কাদেরকে নতুন করে কাউন্ট করা হচ্ছে, তারপর না বুঝবো। রোমান্টিক ওয়েদারে কাকে নিয়ে ঘুরতে যেতে ইচ্ছে করে? রোমান্টিক ওয়েদারে বাসায় বসে ওই আম্মু যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে খিচুড়ি টিচুড়ি, আর এই তাহলে ওয়েদার পাংশা খুব হইছো কবে সুন্দর থেকে? হলে তুমি তো অনেক romantic হাঁসের ছিলা। মাংস টাংস এগুলাই ঠিক আছে, বাসার বসে খানা খাইতেই ভালো লাগে আর কি। দুর্দান্ত হয়েছে রিপ্রেজেন্টেশন। আমরা অনেক অনেক শুভকামনা। আমরা চাবো যে তোমার হাতে আরো ভালো ভালো কাজ হোক, আমরা ভালো ভালো কন্টেন্ট দেখি। ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানটা একদম শেষ ছোট্ট করে যদি আমাদের 18 নিউজের দর্শকদের কিছু বলা থাকে। এটি নিউজের দর্শকদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর এই রমজান মাস আপনাদের অনেক ভালো যাক, এবং আমি চাই যে রমজান মাসের আপনাদের যে ইফতারির পর ফ্রি টাইম যদি থাকে, আমলনামা একদম খুবই পারিবারিক একটা ওটিটিতে একটা সিনেমা আসছে চরকিতে, পরিবারের সবাই মিলে যদি মনে করেন যে এই সময়টা একটু টিভি দেখতে চান, তাহলে টিভি নিউজের পাশাপাশি এটাও দেখে ফেলতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ঈদে অনেকগুলো সিনেমা আসছে সিনেমা হলে, পরিবার সপরিবারে গিয়ে সিনেমা হলে সিনেমা দেখুন, বাংলা সিনেমা দেখুন। অনেক অনেক ধন্যবাদ দর্শক। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।